নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন, তাদের মেয়াদ কত হবে, তাদের কাজের কর্মসীমা কীরকম হবে, তারা কীরকম কাজ করছেন, 1 মাস পার হলো, এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবী প্রফেসর আনু মোহাম্মদ। প্রফেসর আনু মোহাম্মদ, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার এই রকম ব্যস্ততার মধ্যেও বা একটু আপনার শরীরও খারাপ ছিল, এর মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে আরও থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অধিকার কর্মী বলে যারে আমরা সবাই চিনি, সেই সৈয়দা রেজওয়ানা হাসান। রেজওয়ানা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার শত রকম কাজের মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমি অবশ্য প্রথম প্রশ্নটি রেজওয়ানা আপা আপনাকেই করতে চাই। রেজওয়ানা আপার কাছে যেতে চাই, তার আগে একটু দর্শকদের বলে রাখাও ভালো, রেজওয়ানা আপা হচ্ছেন আমরা যারা সাংবাদিকতা করছি তাদের সবার জন্যই টু গো পারসন। আমরা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে রেজওয়ানা আপার কাছে যেতাম, সরকার পক্ষকে কিভাবে এই প্রশ্ন করা হবে, সরকার পক্ষকে কিভাবে এই জিনিস জানতে হবে, সবকিছুর ব্যাপারে রেজওয়ানা আপা আমাদের জন্য এক ধরনের আদর্শ অ্যালমানাক ছিলেন। সেই রেজওয়ানা আপাকে এখন টেবিলের ওই পাশে এবং প্রশ্ন করতে হচ্ছে, সেটি আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা এবং কি বলবো, এই 27-28 বছরের মধ্যে একটি নতুন ধরনের জিনিস আমার মনে পড়ে। আমার চাকরি জীবনের শুরু থেকেই রেজওয়ানা আপাকে এটি বলে আসছি। প্রফেসর আনু মোহাম্মদের ক্ষেত্রে ওই কথা সত্য, কিন্তু প্রফেসর আনু মোহাম্মদ এখনো সরকারের বাইরেই আছেন, কিন্তু রেজওয়ানা আপা সরকারে আছেন। রেজওয়ানা আপার জন্য আমার প্রথম প্রশ্ন, রেজওয়ানা আপা, এটা তো ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে আসলে ঘোষণা করা হয়েছে, একটি জাতীয় নাগরিক কমিটির মতো করা হয়েছে, তারা রাজনৈতিক দল করতে চাইছেন, সেটাও অনেকটা নিশ্চিত। জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন সমন্বয়করা। তাদের কি আমরা সরকারি দল বলতে পারি? তাদের কি, রেজওয়ানা আপা আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদেরকে কি আমরা একটা সরকারি দল বলতে পারি? তাদেরকে যদি একটি সরকারি দল বলি বা তারা যে একটি রাজনৈতিক দল করতে চাইবেন সেটি যদি স্পষ্ট, আপনারাও কি সেই রাজনৈতিক দলে যোগ দিবেন? মানে ব্যাপারটা কিরকম আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি। রেজওয়ানা আপা, প্রথম কথা হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা আর রাজনৈতিক দল খুলে ফেলা দুই জিনিস। রাজনৈতিক দলের নিবন্ধন লাগবে, তার অনুমোদন লাগবে, তার গঠনতন্ত্র লাগবে, তার একটা স্ট্রাকচার লাগবে, এগুলো কিছুই ওখানে নেই। ফলে তারা রাজনৈতিক দল খুলে ফেলছে এটা বলাটা এই মুহূর্তে একটু প্রিম্যাচিওর। তবে তাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা দলীয় শেষ পর্যন্ত হতেও পারে, নাও হতে পারে, তবে তাদের রাজনীতির মধ্যে ন্যায্যতা, সমতা, বিচার, গণতন্ত্র, অধিকার, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। তারা যদি রাজনৈতিক দল গঠন করে আমরা ওখানে যাব কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে আমরা আসলে দায়িত্ববোধের তাগিদ থেকে খালেদ কাজটার হাতে নিয়েছি। এর মধ্যে আর কোথাও আগ্রহ বলেন, দায়িত্ববোধ বলেন, কাউকে দেখিনি বলতে যে দায়িত্বটা আমরা নিব। তো আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা হিসাবে নিইনি। যেমন আমি যখন গেছি শপথ নিতে, কে আমার সাথে সাথে আর কারা থাকবে আমি জানিও, তো ডান দিক বাম দিক তাকিয়ে দেখলাম কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি না। আর চেয়ারে যারা বসে আছেন সবাই শপথ নেবেন কিনা এই কথাও তো জিজ্ঞেস করা যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমরা জয়েন করব কিনা এটা আসলে বলা যায় না, কারণ আমরা কোন একটা দল হিসাবে এই দায়িত্বটা পালন করছি না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়েছি আমার বিশ্বাস একটা দায়িত্ববোধের তাড়না থেকে। ফলে আমাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন আদৌ যদি কোনো রাজনৈতিক দল হয়, কেউ কেউ যদি মনে করেন তাদের আদর্শের সাথে দর্শনের সাথে তিনি নিজেকে একাত্ম মনে করছে, তিনি জয়েন করতেই পারেন। তাদের আদর্শ কি, দর্শন কি, গঠন কি, এগুলো না জেনে আমি তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নের এখন উত্তর দিতে পারবে বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই। আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দেখেছি। রেজওয়ানা আপা, একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি খুবই চমৎকারভাবে বললেন যে মানে, কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন, আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে যারা আসছেন, যেহেতু প্রশ্নটা উঠবে, আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই, কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন, ক্ষমতা নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন, মানে কেন আপনারা, মানে
মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান, মানে এটা কে ঠিক করে দিল? মানে আপনার নিয়োগকর্তা আসলে কে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র জনতা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মানে কে আসলে? আমাকে আমাকে তো শপথ নিতে হয়েছে, যেহেতু এখনো সংবিধান আছে, সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে। তবে আমরা যেটা দেখেছি, আপনিও সেটা দেখেছেন, যে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম, কিন্তু আমাকে আসলে সন্ধ্যা 6:15টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে। তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। মানে আমি নাম তো অনেকেরই অনেক অনেক জায়গাতে দেখেছি। আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে, তাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে 7-8 তারিখের দিকেই, যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি, আমরা একটা তালিকা দিচ্ছি, আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা। আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না, কিন্তু আমি কি জানতে পারবো অন্য কারা আছে? তারা বলছে না, এটা এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তাদেরকে আসলে সে সময় যদি আপনি, জানি না বাংলাদেশে ছিলেন কিনা, থাকতেন, তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে, ওরা যে কষ্টটুকুন করেছে, যে আত্মত্যাগটুকুন করেছে, সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল। আমার ধারণা এটা একক কোনো যে ছাত্র গোষ্ঠীরা মিলেই ঠিক করেছে তা না। আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে, তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে, ছাত্ররা যাচ্ছে, ওখানে সেনাবাহিনীও থাকছে, প্রশাসনের কিছু লোকও ছিল। কাজে আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। রেজওয়ানা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। রাজনীতি প্রসঙ্গে আমি আসলে প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর, এইটা কি একটা রাজনৈতিক শূন্যতা? এইটা কি একটা আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থার যে আমরা একটা বয়ান শুনি, সেইটা যে একটা নেরেটিভ যে না আওয়ামী লীগ বিএনপি কাউকেই ভালোবাসে না, অন্য একটা গ্রুপ আসতে যেতেছে, ব্যাপারটা কি সেরকম, নাকি আসলে এটা পুরনো রাজনীতিরই একটা রূপ? আমি আরো পরিষ্কারভাবে বললে স্যার, আমি প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে কি বাম রাজনীতি শুধুমাত্র ভালো ভালো কথা বলার জন্যই থাকবে, আর কোনো কিছুর জন্য বাম রাজনীতির আর কোনো অবস্থান থাকবে না? সেটি একটা কথা। আর হচ্ছে যে প্রশ্নটি আমি শুরু করতে চাই সেটি হচ্ছে এরকম যে প্রফেসর আনু মোহাম্মদ, আপনাকেও কি এই সরকারের আহ্বান জানানো হয়েছিল? আপনি কি মানা করেছেন? এরকম গুজব আমরা আসলে শুনি। যদি আপনার বলতে আপত্তি না থাকে তাহলে আপনি আমাদেরকে একটু বলতে পারেন, প্রফেসর আনু মোহাম্মদ। আসলে আমাদের এই যে অভিজ্ঞতাটা, এবারের গণ অভ্যুত্থানের যে অভিজ্ঞতা, যেভাবে গণ অভ্যুত্থানটা হলো, যেভাবে মানে ভয়ঙ্কর নৃশংসতা আমরা দেখলাম, যেরকম হত্যাকাণ্ড হলো, মানে এত অল্প কয়েকদিনের মধ্যে এত মানুষের মৃত্যু, এত মানুষের এবং ভয়ঙ্কর রকম ভাবে তাদের যে হত্যা করা, সেটার যে দৃশ্যাবলী, সেটার পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের না, অন্য খুব কম দেশেরই আছে। মুক্তিযুদ্ধ বাদ দিলে আগে পরে এরকম অবস্থা কখনো হয়নি। এর মধ্যে দিয়ে যে সরকার পতন হবে, সরকার যে পতন হলো, সেটা ধরেন আমরা এই গণ অভ্যুত্থানের দৃশ্যটা আমরা 1969-এ দেখেছি। তখন লৌহ মানব আইয়ুব খান, তার পতন ঘটলো। তিনি উন্নয়ন দশক শেষ করেছিলেন, তিনিও উন্নয়নের কথা বলতেন অনেক। তারপর 80 দশকে সেটাও একটা উন্নয়নের কথা আমরা শুনতাম অনেক। 80 দশকে যে আরেকটা গণ অভ্যুত্থান হয়েছিল 90 সালে। তো এইটা আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের ইতিহাসে তৃতীয় বড় আকারের গণ অভ্যুত্থান। কিন্তু আগের দুটোর সাথে এটার একটা বড় তফাৎ হচ্ছে, আগের দুটোতেই রাজনৈতিক দল ছিল নেতৃত্ব। মানে 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব আপনি যে বলেন, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং ছাত্র সংগ্রাম পরিষদ, এরা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব ছিল। সেখানে শ্রমিকদের ভূমিকা ছিল খুব শক্তিশালী, কৃষকদের ভূমিকা ছিল। 90 সালে আমরা জানি যে 3টা জোট ছিল, 8 দল, 7 দল, 5 দল, আর এর বাইরে যুগপৎ আন্দোলনের মধ্যে ছিল জামাতে ইসলাম। তার মানে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট নেতৃত্ব ছিল। এবং 90 সালে যখন এরশাদের পতন হয়, তখন একটা 3 জোটের রূপরেখা হয়েছে। তার মানে পরিষ্কার তাদের রাজনৈতিক লক্ষ্য, তারা কি করবে সেটা বলেই তারপরে এরশাদের পতন হয়েছে। যদিও সেই 3 জোটের রূপরেখা যারা প্রণয়ন করেছিলেন, তারা প্রায় সকলেই পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন। জামাত ইসলামীয় রাজনীতি, মানে ক্ষমতায় এসছে, সরকারে এসছে। 3 জোটের রূপরেখা কেউ বাস্তবায়ন করেন। মানে ওইটা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশের নির্বাচন, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না যে 3 জোটের রূপরেখাটা স্যার আপনাদের চাপিয়ে দেওয়া একটি ব্যাপার?
যে 3 জোটের রূপরেখা কি জনগণ চাইতেছিল আসলে? এটার কোনো ম্যান্ডেটের একটা জায়গা ছিল? জনগণ যেটা চাচ্ছিল, জনগণের চাওয়া মানে কি, যেমন ধরেন এখন জনগণের যে আকাঙ্ক্ষাগুলো তো সবসময় একটা সুনির্দিষ্ট ভাবে থাকে না, আকাঙ্ক্ষার একটা তরল অবস্থা থাকে। আকাঙ্ক্ষাটা ছিল যে স্বৈর শাসন যাতে না আসে, এরকম সামরিক শাসন যেন না হয়, এরকম যেন অত্যাচারের মধ্যে পড়তে না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থাকবে যেখানে মানুষ ভোট দিতে পারবে, মানুষ তার মত প্রকাশ করতে পারবে। তো সেটা যদি করতে হয় তাহলে কনক্রিটলি কি কি করতে হবে? তার জন্য ধরেন নির্বাচন কমিশন বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে শক্তিশালী করা বলেন, জবাবদিহির জায়গা, সেগুলো নির্দিষ্ট করাটাই ছিল 3 জোটের রূপরেখার বড় ধরনের বৈশিষ্ট্য। কিন্তু সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি যে প্রত্যেকবার যা কিছু পরিবর্তন হয়েছে সেটা আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে। এইবারে যেটা হলো, আপনারা জানেন যে গত 15 বছর বিশেষত আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে 2008 সালে। সেটা কিন্তু নির্বাচিতই হয়েছে, তারা ভোটই ছিল এবং সেটা গ্রহণযোগ্য একটা নির্বাচন ছিল, বিপুল ভোটে আওয়ামী লীগ জিতেছিল। কিন্তু সেই নির্বাচনে তাদের মেয়াদটা শেষ হয়ে যায় 2014 আগে। 2014 থেকে প্রকৃতপক্ষে তারা নির্বাচন দেয় না, মানে নির্বাচনের বাইরে মেয়াদ উত্তীর্ণ সরকার আমরা বলতে পারি 2014। এই যে এত, তারপরে তাদের স্বৈরতন্ত্রী তৎপরতা বাড়লো, ফ্যাসিবাদী ভাবসাব তৈরি হলো এবং সকল প্রতিষ্ঠান চুরমার করা, দুর্নীতি, লুণ্ঠন, সম্পদ পাচার, এগুলো একটা ভয়ঙ্কর আকার ধারণ। কিন্তু সরকার বিরোধী যে আন্দোলন, সেটা আন্দোলনটা ঠিক মতো মানে সেই মাত্রা নিচ্ছিল। আমরা গত বছরে 28 অক্টোবর পর্যন্ত বিএনপির একটা আন্দোলনে দেখেছিলাম, কিন্তু সেটাও তারা ফোলাতে পারলো না সরকারের সাথে। তো এই যে সরকার এত স্বৈরতন্ত্রী হচ্ছে, এত নির্যাতন করছে, এত জুলুম করছে সারা দেশে, এত লুটপাট করছে, পাচার করছে, তারপরেও রাজনৈতিক দলের নেতৃত্বে জনগণ জমায়েত হচ্ছে না, কি কারণে? সেখানে আপনার ওই প্রশ্নের উত্তরটা যে জনগণের কাছে বিকল্প যখনই তারা চিন্তা করতো, এটা আমরা সবসময় শুনে এসেছি, যখনই তারা বিকল্প চিন্তা করতো তাদের মনে হইতো যে আবার তো একই জিনিস আসবে, আবার তো একই ঘটনা ঘটবে, এটা তাদেরকে পিছিয়ে দিত। স্যার আমি একটু আপনাকে থামাই স্যার। জি স্যার, শেষ করেন স্যার। না স্যার আপনি শেষ করেন। আওয়ামী লীগের কাছেও এটা একটা অস্ত্র ছিল যে তারা ওই দেখাতো যে এই যে বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় অবলম্বন ছিল এবং জনগণের কাছে এটা একটা বাস্তব একটা ভয়ের ব্যাপার ছিল যে আসলে তারা যদি আবার আসে তাহলে একই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওইখান থেকে তারা তখন নিষ্ক্রিয়তা তৈরি হতো কিংবা একটা বিষাদ তৈরি হতো কিংবা এক ধরনের শৈথিল্য তৈরি। অ্যাবসলিউটলি। কিন্তু স্যার আমি যে কথাটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস এবং রিজওয়ানা আপাদের সরকার একই আওয়ামী লীগের ফর্মুলাতে হাঁটতেছে কিনা, মানে আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বা যারাই আওয়ামী লীগের ছিল তারা বাদ দিয়ে শুধু বিএনপি বা আওয়ামী বিরোধী যে অংশটুকু, সেই বিএনপি হোক জামাত হোক, তাদের থেকে লোক পিক করতেছে কিনা, তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতেছে কিনা, এরকম মনে করার কারণ আছে কিনা? আমি আসলে এটা রিজওয়ানা আপার কাছে একটু জানতে চাইবো স্যার আপনার মন্তব্যটা শুনে। না এটা ধরেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষজনের নজরের পড়ার মতো বিষয়। এখন আওয়ামী লীগ যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, বিশেষত 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ভূমিকা দেখা গেল, যেরকম নির্মম হত্যাকাণ্ড, নৃশংসতা, তারপরে আওয়ামী লীগের ব্যাপারে একটা ভয়ঙ্কর রকম কি বলা যায় যে মানুষের মধ্যে তার একটা বিক্ষোভ কিংবা আক্রোশ, এটা অস্বাভাবিক না, বিশেষত এর আগেও তাদের যে অত্যাচার ইত্যাদি। তো সরকারের দিক থেকে আমি মনে করি যে এখন যে বিভিন্ন ঘটনা থেকে, আমি এটা বারবার বলতে চাই যে যারা প্রকৃত অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা খুনের সাথে সম্পর্কিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু যদি শুধুমাত্র পরিচয়ের কারণে, শুধুমাত্র সে আওয়ামী লীগের সদস্য বা ছাত্রলীগের, যেমন ছাত্রলীগের একজন সদস্য কয়েকদিন আগে তার পা কাটা পড়েছিল, তার 2 মাস কয়েকদিনের বাচ্চা আছে, তাকে গণপিটুনিতে মারা হলো, এটাকে কোনোভাবেই রেশনালাইজ করা যাবে না যে তারা একটা আক্রোশের শিকার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পরিচয়ের কারণে তাদেরকে বাদ দেওয়া। তো নিয়োগের কথা আপনি যেটা বললেন, আমি মনে করি যে নিয়োগের ব্যাপারে যোগ্যতা মাপকাঠি হওয়া উচিত এবং আওয়ামী লীগের যে মডেল, যে তাদের দলীয় সমর্থক না হলে কিংবা শুধু দলীয় সমর্থক না, তাদের প্রতি একেবারে নতজানু না হলে সে কোনোভাবেই নিয়োগ পাবে না, এই অবস্থা তো আমরা দেখতে চাই। কিন্তু স্যার আমরা তো আর এত তাড়াতাড়ি আবার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসিত করে একদম সরকারে নিয়ে আসতে হবে, ক্ষমতা নিয়ে আসতে হবে, সেটাও তো স্যার আমরা চাই না নিশ্চয়ই। না, সেটা সেই জন্য আমি বললাম যে তারা যে অপরাধ করেছে, যে মাত্রায় নৃশংসতা করেছে, তাদের প্রতি সমাজের ভেতর থেকে একটা প্রত্যাখ্যান এবং আক্রোশ
এটা খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো কাজে এখনই আমরা মনে করি না যে আওয়ামী লীগের লোকজন এখন গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু ওই যে আমি বললাম যে এই যে মামলা, তারপরে হামলা, তারপরে গ্রেপ্তার, এগুলোর ব্যাপারে যদি প্রকৃত অপরাধীদেরকে যদি আলাদা করে সুনির্দিষ্টভাবে না করা হয় তাহলে এটা হালকা হয়ে যাবে, প্রকৃত অপরাধীরাও আড়াল হয়ে যাবে। সেটা আমি বলছি। স্যার আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে প্রশ্নটা সেটা একটু ব্যক্তিগত হয়ে গেল বলে, মানে আমি এটাকে আরেকটু আবার এটাকে রিফ্রেশ করি যে স্যার এই সরকারই কি আপনাদের বামদেরকে ইচ্ছা করে বাদ দিয়ে ডানপন্থী যারা বলে পরিচিত তাদের সাথে তাদেরকে বেশি রাখা হয়েছে কিনা, নাকি স্যার আপনি মনে করেন যে একটা মিক্সড এন্ড ম্যাচ হয়েছে? এটা তো আমি ঠিক বলা মুশকিল, মানে এটা তো সরকারের ভেতরে যারা আছেন, যারা এই আপনি 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 ডাক পেয়েছিলেন স্যার? আপনি ডাক পেয়েছিলেন? না, আমি কোনো ডাক পাইনি, আমার এটা কোনো যোগাযোগ। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু রিজন আপার কাছে যাই যে রিজন আপা, এই যে এইটা কি আওয়ামী ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা, যে যার সাথে আওয়ামী লীগের নাম আছে তাকে বাদ দেয়া, বা যার সাথে বিএনপি বা জামাতে ইসলামের অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা, এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী লীগ যে থিসিসটা দিয়েছিল ভুল হোক শুদ্ধ হোক তার এন্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা, এরকম আপনার মনে হয় কিনা? আমি দেখেছি যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু 15 বছরে তৈরি হয়নি, 53 বছরে তৈরি হয়েছে, সেই 53 বছরের জঞ্জালও মাথায় রাখা উচিত। আপনি কি রকম দেখছেন, আপনি যদি আমাদের একটু বলেন। জি, প্রথম কথা হচ্ছে কি, আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোনো কারণই নেই, কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা, এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে, ফ্যাসিস্টদের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনে, তাই তো? এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন, এই মাত্র এক মাস মতন হয়েছে, এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, এত রক্ত আমরা দেখেছি। যারা এই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, কোন রকম সুবিধা ভোগ করেছেন, তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে? সেটা তো একটু চিন্তা করতে হবে। আপনি একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই, যে একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটা গুলি করি, একটাই আহত হয়, একটাই মরে, বাকিটি যায় না। এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম। যেই পদ্ধতি, যে দল, যার পরিচালনা পদ্ধতির কারণে এইরকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে, আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য, এইটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়বো? সেটা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে আগে ফ্যাসিস্টদের বিচার হবে, আগে এই হত্যাকাণ্ডের বিচার হবে, আগে এই গুলির বিচার হবে। আর একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা। আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি, তিনি এখন কোথায় আছেন, সরকারকে এই ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন? দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছেন যে তিনি কি ওখানে গিয়ে, মানে উনার স্ট্যাটাসটা কি আসলে? আমরা শুনছিলাম যে 45 দিন পরে ওনার একটা হবে, এইটার একটা হবে, এইটাও জানতে চাইছেন। আচ্ছা, এইগুলো আপনারাও যেমন শুনেন, আমরাও তেমন শুনি। এখানে আনু ভাই একটা কথা একটু বলে দিই, এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা ওনার 2টা ভাষণেই কিন্তু বলেছেন যে আমরা, এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবার এটার সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে, এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন, আমাদের পরিচিত, আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক, তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম, ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটেছে, তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে, ওর সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু মামলাগুলো তো সরকার দায়ের করছে না। এই মামলাগুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না। তার কেউ যদি মামলা দায়ের করতে চায়, আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না? কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করবো না। হ্যাঁ, কিন্তু এই যে মামলার এত বিবাদী, এই মব অ্যাটাক, এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সম্পৃক্ততা, সেটা তো নেই, সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই, স্পষ্টভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না খালেদ, 2টা কারণ আছে। আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না, কিন্তু আমরা যতভাবে বলা যায়
ততভাবে কিন্তু বলছি। আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা কড়া ভূমিকা আপনারা প্রত্যাশা করেন, মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা কড়া থাকলেও প্রায়োগিক দিক থেকে কড়া হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা, সেটা আস্তে আস্তে কেটে উঠছে। এবং আমি মনে করি যে এখন প্রায় ৮০-৮৫% কেটে উঠেছে। বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে। আমরা খামোশেই আছি, কিন্তু খামোশটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতিতে তো আমরা যেতে পারছি না, এটা হচ্ছে কথা। না ওই পদ্ধতিতে যায় না আপনারা। জি, আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা। না আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে দেখেন, বিচারের ব্যাপারে আমরা আপোষ করব না। আমাদের ভূখণ্ডে যারা আছে, যারা র্যাডারে আছে, তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই। এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব। এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে, সেটা একটা কৌশলের ব্যাপার খালেদ। হ্যাঁ, তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছেন, যখন সেটা তদন্তে প্রমাণিত হবে, হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয়, ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয়। আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি। না রেজাউল আপা, আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন। আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি। আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে, যত দুষ্কৃতি আছে, তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত, কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার পাওয়ার জন্য এগুলি করা হয়েছে। সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন, এটি রাজনৈতিক হোক কূটনীতিক হোক, সেটি দর্শকরা প্রত্যাশা করছেন, আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি, আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে, এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে, মানে এটা নিজেদের ভিতর থেকে আসে, এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে। এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায়, এত কিছুর পরেও যদি বিচার না হয়, তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো? কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে, এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, যে হুকুম দিয়েছে, যে বাস্তবায়ন করেছে, সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে। রেজান আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে 1 মাস অন্তর্বর্তী সরকার পার করেছে, তাদের ক্ষমতার মেয়াদ ঘোষণা করা দরকার বলে মনে করেন কিনা। আমাদের পরবর্তী প্রসঙ্গ তা। 13,000 দর্শক ভোট দিয়েছেন, শতকরা 37 উপর আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, হিজবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতা, এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন, সরকারের অবস্থান কিভাবে দেখছেন? পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এনে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রত্যয়। আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিও যদি একটু আপনি বলেন, কিন্তু এরপরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়েও আমরা একটু মন্তব্য শুনতে চাই। প্রফেসর আনু মোহাম্মদ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। মানে আমি যদি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, এই জিনিসটা যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই সরকার, তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা তো আবার বিভিন্ন রকম। এক হচ্ছে বিচার হচ্ছে না, কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে, কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে, সাক্ষী ভুল সাক্ষী হয়, বিচারককে নিয়ে প্রশ্ন থাকে। এই যে নানা রকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোনো দিক থেকেই প্রশ্ন না ওঠে, গ্রহণযোগ্যতা পায়, যাতে কোনোভাবে এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায়, সেইভাবে সেটাকে নিশ্চিত করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিচার করতে হবে, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। এবং গত 15 বছরে আপনারা জানেন যে বহু অসংখ্য বিচার জমে আছে, মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে, যাদের মধ্যে অনেক বহুল আলোচিত, যেমন ত্বকি, তনু, সাগররণী, মুনিয়া,
এই যে হত্যাকাণ্ডগুলো এগুলো বহুল আলোচিত হওয়ার পরেও এগুলির কোনো বিচার হয় না। সেগুলো আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো সমাপ্ত করে। আর 5ই আগস্টের পরে 5ই আগস্টের এই যে বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দটা মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো যে আমরা কি পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। কারণ তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, কিংবা ভাস্কর্য ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের যে সমস্ত চিহ্ন সেগুলি ভাঙা হচ্ছে, শিল্পকর্ম যেগুলো ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এবং শিল্পী কিংবা অন্যান্য এই ধরনের মানে এই ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ, লুটপাট, এইগুলোর খবরাখবরগুলো খুবই মানে বলা যায় যে আনন্দকে ম্লান করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। তারপরেও এটা তখন তো সরকার ছিল না, যদিও দায়িত্বে তখন সেনা প্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। তো সেটা আমরা মনে করলাম, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিংবা সেরকম কোনো ওই যে আপনি যেটাকে বললেন খামোশ, সেই ধরনের কোনো সরকারের পক্ষ থেকে ওই ধরনের বক্তব্য শুনি নাই। 8 তারিখে এই সরকার দায়িত্ব নিয়েছে। তারপরে এটা কোথাও কোথাও কমেছে। আপনারা জানি যে এই যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে সেটা বহুভাবে অতিরঞ্জিত হয়ে ভারতের মিডিয়া তাদের এজেন্ডার জন্য অনেক রকম প্রচার করছে। মানে এটা ভারতের মিডিয়ার জন্য, বিজেপি সরকারের জন্য একটা খুব উপাদান তারা পেয়েছে যে তাদের এই একটা অপপ্রচার করার জন্য। তো তারপরে আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে এই আক্রমণটা কিন্তু থামছে না, আক্রমণ চলছে, এবং একটা পর্যায়ে গিয়ে মাজার ভাঙা শুরু হলো। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙা শুরু হলো, এবং মাজার ভাঙার বাইরেও আপনার বিভিন্ন জায়গায় হুমকি, বিভিন্ন ধরনের মানে আমরা ইসলামপন্থী যে সমস্ত রাজনীতি, যে সমস্ত ধারা আছে তাদের মধ্যেও বহু ধারা আছে, আমরা জানি বহু ধারা আছে, এবং বৈষম্য নিপীড়নের থেকে মুক্ত থাকতে চায় এরকম ইসলামের ব্যাখ্যাও আছে, এই ধরনের ধারাও আছে। আবার নিজেদের বৈষম্যবাদী রাজনীতিকে ইসলামের নামে বৈধতা দিতে চায় এরকম ধারাও আছে। তো তার ফলে দেখা যাচ্ছে যে ইসলামের নাম করে, ধর্মের নাম করে এই হামলাগুলো, মাজার কিংবা বিভিন্ন ধরনের সংখ্যালঘু জাতি, সংখ্যালঘুর মধ্যে আবার ইসলাম ধর্মের মধ্যে সংখ্যালঘু যারা মুসলমানদের মধ্যে, যেমন আহমদিয়া কিংবা অন্য বিশ্বাসী লোকজন, তাদের উপর আক্রমণ হয়েছে। মানে মানে বিভিন্ন ধরনের মানে শক্তি, বল প্রয়োগ এবং বিভিন্ন ধরনের তাকে তার নতুন ভাবে তার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের যে একটা উন্মত্ত চেহারা, সেই চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা উদ্বেগজনক। তো সরকারের দিক থেকে গতকালও প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম, তিনি বলেছেন সরকারের দিক থেকে আমাদের এইটা থামানোর জন্য আরো কার্যকর ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যেহেতু তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন, ভূমিকা পালন করেছেন, এবং তাদের একটা সারা দেশে তরুণদের মধ্যে নেটওয়ার্ক আছে, তাদের দিক থেকেও এই বিষয়ে আরো গুরুত্ব দিয়ে কার্যকর ভূমিকা মনে করি যে নেওয়া উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি একটু সৈয়দা রেজওয়ানা হাসানের কাছে এই বিষয়ে যদি ছোট করে কোনো কিছু একটা মন্তব্য থাকে, যে প্রফেসর আনু মোহাম্মদ বলছিলেন যে কিছুটা হলেও সরকার একটু দায়িত্ব নেওয়া উচিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নেওয়া উচিত এইসব ঘটনা ঘটার ক্ষেত্রে, মানে যারা দুর্বল তাদের রক্ষা করার ক্ষেত্রে, আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা? জি, আসলে একটা প্রায় ভঙ্গুর পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা। ওদের মনোবল চাঙ্গা করা, জনগণের সাথে ওদের আবার সম্পর্ক স্থাপন, এই কাজগুলো করতে আমাদের সময় লেগেছে, সময় লাগছে। আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে। কোনো জায়গায় গার্মেন্টসে বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতক, কোন জায়গায় বিক্ষোভ হচ্ছে ঝুট ব্যবসার ভাগাভাগি নিয়ে, কোন জায়গায় মালিকদের জেনুইন দাবি আছে। কাজে 3 জায়গায় আমাদেরকে 3 কৌশলে আগাতে হচ্ছে। হ্যাঁ, এটা আমি একমত আনু ভাইয়ের সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা, সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন, বুঝছেন। কিন্তু আমরা আশা করছি আগামী 2-3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আমাদেরকে আপনারা আরো কার্যকরী ভূমিকায় যাবেন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেক চেষ্টা করে যাচ্ছে,
আজকে দেখেন আপনি শ্রম বিক্ষোভের ক্ষেত্রেও তারা কাজ করছে, আনসার বিদ্রোহের ক্ষেত্রেও তারা কাজ করছে। আনসারের যে ঘটনাটা ঘটলো এটা পুরো যদি অবজার্ভ করেন তাহলেই বুঝবেন যে এটা কেন হলো। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ভূমিকা নিয়েছে, কিন্তু তাদেরও তো নিরাপত্তার ব্যাপার আছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করব, এটা হয় না। অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্রধারী রয়েছে। রিজন আপা, আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা আমি বলবো না, আপনি দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রশ্নটি শুনে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম। সেটি হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এটি নিয়ে এখন অস্থির না হওয়ার জন্য। আমরা 1 মাস পার হয়েছে, আমরা কি একটু আপনি তখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি, সেই প্রস্তুতি নেয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে। আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা, কারণ নানা ধরনের কথা আছে যে আমরা স্বয়ং এরকমও শুনি যে আপনারাও আসলে খুব বেশি দিন এটাতে থাকতে চান না, কারণ অনেক কিছুই আছে যেটা নির্বাচিত সরকারের এসে করা উচিত। তো সেই ক্ষেত্রে আপনারা একটা রোড ম্যাপ করতে পেরেছেন কিনা? এর মধ্যে অনেকগুলি কাজ আপনাদের করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, অনেকগুলি বিষয় সংস্কার করতে হবে, কোনটা আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা কোথায় আছেন? আমরা প্রায়োরিটি দিচ্ছি না। রাজনৈতিক দলগুলো যাদের সাথে কথা হচ্ছে, সাংবাদিকদের সাথে যখন কথা হচ্ছে, সকলেই বলেছে যে সংস্কারটা করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন। কারণ প্রথমেই যে আমরা কথা বললাম তিন দলীয় জোটের রূপরেখা, সেটাও বাস্তবায়িত হয়নি। ফলে এখন একটা বড় দাবি আমাদের উপরে যে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত করি, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারগুলো করি, তারপরে যেন নির্বাচনের দিকে যাই। হ্যাঁ, এবং এটাই হচ্ছে রোড ম্যাপ। এখন এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও বলেছি তাদের সংস্কারের ধারণা আমাদেরকে দিতে, সেগুলো আমরা সংগ্রহ করেছি। সাংবাদিকদেরকেও বলেছি দিতে, আমরা সেগুলো সংগ্রহ করছি। এর মধ্যে 6টা কমিশনের হেডের নাম ঘোষণা করে দেয়া হয়েছে, তারাও তাদের প্রাথমিক কাজ শুরু করে দেবে। এখন বিভিন্ন যে ধারণাগুলো আসবে সেগুলো নিয়ে টার্মস অফ রেফারেন্স ঠিক করার পরে 3 মাসের মধ্যে আমরা আশা করছি অন্তত এই 5টি ক্ষেত্রে আমরা পেয়ে যাব যে সংস্কারের প্রস্তাবনাগুলো কি কি। তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা, সংলাপ, রাজনৈতিক মতৈক্য গড়ে তোলা এবং তারপরে নির্বাচন। এখন সময় ভিত্তিক রোডম্যাপ আমি আপনাকে এখনো দিতে পারছি না, ধারণা ভিত্তিক মোটামুটি একটা আইডিয়া কি দেয়া যাবে? ধরা যাক 2 বছর, 3 বছর, 4 বছর, ওরকম কিছু একটা? এরকম আইডিয়া দেওয়া যাবে না, তবে যত দ্রুত সম্ভব। খালিদ, আমাদেরও নিজেদের যথেষ্ট কাজ আছে, সেগুলোতে আমরা ফেরত যেতে চাই। তবে দেশ রক্ষার কাজটা, দেশের গড়ার কাজটা, সংস্কারের কাজটাকে আমরা প্রাধান্য দিয়ে করব, তা সেটা যতদিনই লাগুক। আচ্ছা, একটি প্রশ্ন দর্শকরা করছেন, এটি আপনি এক কথায় জবাব দিতে পারেন। সেটি হচ্ছে যে একটু সেন্সিটিভ প্রশ্ন, যেটা বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন, আগের সরকারের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি, তাকে এখনো যে রাষ্ট্রপতি রাখা হয়েছে বা তাকে সরানো হচ্ছে না, এটি কি কোনো বিশেষ কারণ আছে কিনা? সাংবিধানিক কিছু কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক করবো, ওনার মামলা না, আমাদের সংবিধান, আমাদের ইলেকশন কমিশন আইন, এসব আমরা কেমন করে ঠিক করব। কাজে ওনারকে মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এটা অত্যন্ত মানে একেবারে নিজের থেকে আসা একটা কথা। আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা কখনো হয়নি। আপনি অনেকগুলি মামলায়, এটি শেষ প্রশ্নই পড়বে, আপনি অনেকগুলি মামলায় সরকার আপনার প্রতিপক্ষ, এখন তো আপনি সরকারের অংশ, ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা? অনেক ভূমিদস্যু, অনেক পরিবেশ দস্যু, কি বন খেকো, জল খেকো, বালু খেকো, এদের বিরুদ্ধে এগুলি আবার এখন চলবে কিনা? চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা? এটা হবে না। তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না। বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম, সেই সংস্থা, আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম, আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করতো। তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওদের জেনারেল মেম্বারশিপ, এক্সিকিউটিভ মেম্বারশিপ, চিফ এক্সিকিউটিভ, কোনোটাতেই আমি নেই। ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে, তারা চিন্তা করতে নিশ্চয়ই মামলাগুলো চলবে, কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে, ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে। আর আমি যে কাজটা করছি, তখনও যেটা করতাম, এখনো সেটাই করছি, সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা। সেখানে তো আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে? আচ্ছা, শেষ হয়ে হইল না, শেষ প্রশ্ন, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা, দেবেন কিনা? সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা পালন করার জন্য কতটুক আগালো বিষয়টা? জি, ওটা আগাচ্ছে। উপদেষ্টারা, আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি, ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে।
ফ্যান্টাস্টিক রেজনা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে কিছু এরকম দ্রুত প্রশ্ন করতে চাই যে প্রফেসর আনু মোহাম্মদ, একটা বিষয় যেটি আমি আসলে প্রশ্ন রেজনা আপাকে দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পতন, সেটি আসলে 15 বছরের নানা অপকর্ম, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে খুবই মানে কি বলবো, এটাকে একদম মর্গে পাঠিয়ে দেওয়ার মতো একটি ব্যবস্থা করার পরে এবং সকল প্রতিষ্ঠানকে কম বেশি ধ্বংস করার পরে সেটি খুবই ছিল যে তাদেরকে এখান থেকে চলেই যেতে হবে। কিন্তু নতুনভাবে নতুন মোড়কে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, সেগুলি শুরু হলো কি না, বা সেগুলির ব্যাপারে আপনাদের লক্ষ্য কি? মানে এই ভ্যাকুয়ামটার কি ওইটা দিয়েই পূরণ করতে হবে, আর কিছু কি ছিল আমাদের? না, বিশ্ববিদ্যালয়ে তো একটা বড় সমস্যা ছিল গত সরকারের সময়, যে পুরো বিশ্ববিদ্যালয় পুরো প্রতিষ্ঠানটাকে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে বানানো। সেটার কারণে তারা যেটা করতো যে উপাচার্য একেবারে দলীয় অনুগত মেরুদণ্ডহীন একটা লোককে বসানো, বা দুর্নীতির ব্যাপারে খুবই দুর্নীতি বান্ধব একজন ব্যক্তি, মেরুদণ্ডহীন এরকম ব্যক্তিকে তারা পছন্দ করতে বেশি। পাশাপাশি হলগুলো ছাত্রলীগের দখলে রাখা, সরকারি ছাত্র সংঘ, এই দুটো ছিল তখন সব। এখন এটা নাই, দুটোই নাই। উপাচার্যরা পদত্যাগ করেছেন, ছাত্রলীগও না। এখন কিভাবে পরিচালিত হবে? এখন উপাচার্য যারা নিয়োগ পাবেন তারা, তাদের সাথে সরকারের সম্পর্ক, এই সরকার যেহেতু কোনো স্থায়ী সরকার না, সুতরাং রাজনৈতিক দলও নাই তাদের, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্রভাব আছে। এখন এখন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে সুস্থভাবে শিক্ষার পরিবেশ থাকে এবং রাজনৈতিক চর্চা, যেমন কেউ কেউ বলছেন যে রাজনীতি থাকা ঠিক না, এই যে রাজনীতি থাকা ঠিক না, এই ইয়েটা তৈরি হয় ছাত্রলীগ কিংবা ছাত্র দল যারা ক্ষমতায় থাকে, মানে এটা আসল রোগটা হচ্ছে সরকারি ছাত্র সংগঠনের রোগ, এটা ছাত্র সংগঠনের রোগ, ছাত্র রাজনীতির সমস্যা। সরকারি ছাত্র সংগঠনের যে আধিপত্য, এখন সরকারি ছাত্র সংগঠন কোনটা স্যার, কি মনে হয়? এখন সরকারি ছাত্র সংগঠন তো নাই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশা করি সেরকম কোনো ভূমিকা নেবে না, যে একটা সরকারি ছাত্র সংগঠনের মতো ভূমিকা নেবে না, এটা আমরা আশা করি। এবং সেটা নেওয়ার মতো অবস্থাও এখন নাই। ওকে স্যার, কারণ একটা সচেতনতা তৈরি হয়েছে। আমি যেটা মনে করি যে এখন অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া উচিত, যাতে নেতৃত্বটা আসে, এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার একটা প্রক্রিয়া চালু করা উচিত। এবং উপাচার্য নিয়োগটা এখন তো অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে, কিন্তু উপাচার্য নিয়োগ একটা পদ্ধতিগতভাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একই রকম নৈর্ব্যক্তিক একটা প্রক্রিয়া, সেটা করাটা এই সরকারের একটা দায়িত্ব বলে আমি মনে করি। স্যার আমার কিছু মানে আমাকে জাম করতে হচ্ছে, কারণ কিছু প্রশ্ন রয়েছে, কারণ আপনি এবং রেজন আপা দুইজনই আমাদের মানে শুধু রাষ্ট্রের ব্যাপার না, সামাজিক বিভিন্ন ইস্যুতেও আপনারা আমাদের পথ প্রদর্শক বটে। সেই জন্য কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি, উনি রবীন্দ্রসঙ্গীত বলে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন। এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো। স্যার দুই রকম কথাই আছে, যে এই কথাটাকে কিছুই একটু গুরুত্ব দেওয়া উচিত না, আরেক রকম কথা আছে যে না এই কথাটা বলা হয়েছে ইচ্ছা করেই দেখা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমি রেজন আপার কাছে একটু জানতে চাইবো, একটু পরে অবশ্য প্রফেসর আনু মোহাম্মদ। হ্যাঁ, এরকম একটা মত নিশ্চয়ই সমাজের মধ্যে আছে। একজন ব্যক্তি যখন বলেন তখন তো বলতে হবে যে নিশ্চয়ই এরকম চিন্তা আরো অনেকের আছে। তবে এর প্রতিক্রিয়া হয়েছে, জাতীয় সঙ্গীত তো এটা হঠাৎ করে আসে না, এটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসছে। এবং এই ইস্যুটা এখন কোনো মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইস্যু নিয়ে আলোচনা করার, মানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এইটা নিয়ে আলোচনা কোনো স্বাভাবিক বিতর্কের জায়গায় থাকবে না, কারণ একটা বিশেষ পরিস্থিতি এখন। সেই জন্য এই বিষয়টা আলোচনা উত্থাপন করাটা এটা উদ্দেশ্যমূলক হতে পারে, কিংবা ধরেন এটা একটা পুরো সময়টাকে, এবং সেটা বোধহয় প্রতিক্রিয়া দেখেই হয়তো জামাত ইসলামী পরে বলেছেন যে এটা তাদের দলীয় বিষয় না, যদি এটা তাদের মনে হয়েছিল দলীয় বিষয়, তারা তো বলেছেন যে তাদের দলীয় বক্তব্য না। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে জাতীয় সঙ্গীত ছাড়াও আরেকটা যেটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে নারী নীতি বা নারীদেরকে আসলে কিভাবে দেখা হবে, সেইটা মানে তাদের পোশাক কেমন হবে, বিশ্ববিদ্যালয়তে তারা হিজাব পরে চলাফেরা করবেন কিনা, এগুলি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছে। এটাকে স্যার আপনি কিভাবে দেখেন, যে মানে একটা থিসিসের বদলে আরেকটা থিসিস? বা আরেকটা জনপ্রিয় প্রশ্ন হচ্ছে, আমি অবশ্যই এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছিলাম না, কিন্তু স্যার আপনার কাছে এবং রেজন আপার কাছে আমি একটু শুনতে চাই যে এই মোহাম্মদ আলী জিন্নার যে মানে স্মরণিকা বা এটা পালন করা হলো, এটা ভালো খারাপ বা এটা উচিত অনুচিত কি মনে করেন স্যার এটা আপনি, বা এটা কি কোনো একটা বার্তা কি দেয় কিনা?
না, প্রথমে নারী বিষয়ে যেটা বললেন আপনি, যে ধরেন এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে, যে বক্তব্যটা এসছে, বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে নামটা দেখি আমরা, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রকৃত অর্থে এটা ধরতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, তাহলে নারী বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে। মানে লিঙ্গীয় বৈষম্য যাতে না থাকে, মানে লিঙ্গীয় বৈষম্য, নারী হওয়ার কারণে কিংবা অন্য কোনো লিঙ্গ, পুরুষ নারী ছাড়াও অন্য লিঙ্গ যারা আছে, তারা তাদের পরিচয়ের কারণে যেন কোনো রকম বৈষম্যের শিকার না হয়। তার মধ্যে পোশাকও একটা আছে। এখন ধরেন হিজাব বা বোরকা, এটা ধরেন 10-15 বছর আগেও হিজাব বা বোরখা এত সংখ্যায় মেয়েরা পড়তো না। এখন তাদের বিভিন্ন কারণে তারা পড়ছে। আমার ক্লাসের মধ্যে এখন দেখা যায় যে 1 জন 2 জন 3 জন বাদে বাকি সবাই বোরখা কিংবা হিজাব পরে, সেটাই সংখ্যাগরিষ্ঠ। তো সেটা নিয়ে তো কোনো অসুবিধার কিছু নাই। এটা মাঝে মধ্যে টেকনিক্যাল একটা প্রবলেম হয়, যে ধরেন পরীক্ষার সময় কিংবা ভাইবার সময় তাকে শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন ওঠে মাঝে মধ্যে। এছাড়া পোশাকটা একটা ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ যদি বোরখা পড়তে চায়, তার বোরখা পরার কোনো বাধা সৃষ্টি করা উচিত না। আবার কেউ যদি বোরখা না পড়তে চায়, তাকে বোরখা পড়তে বাধ্য করাও তো উচিত। মানে আমরা অনেক জায়গায় দেখি তাকে বাধ্য করা হচ্ছে, সেটা তো ঘরে কিংবা প্রতিষ্ঠানে এই বাধ্যবাধক, কিংবা রাস্তায় অনেক সময় বলা হয় যে আপনি বোরখা পড়তে হবে কিংবা হিজাব। এটা কোনোভাবেই পোশাকের জন্য নারী যাতে নিগ্রহ না হয়, কোন রকম বৈষম্যের শিকার না হয়, সেটা আমরা সবসময়। স্যার আপনি জিন্না একটা রাজনৈতিক, জিন্নার কথাই আসতে চাইছিলাম স্যার। জিন্নাটা আপনার মনে আছে কিনা সেটা? একটা রাজনৈতিক চরিত্র, হ্যাঁ, জিন্না রাজনৈতিক চরিত্র, এই দেশের যে ধারাবাহিকতা তার মধ্যে আছে, তাকে নিয়ে আলোচনা এখানে হতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আবার হচ্ছে কেন? হয় এই কারণে যে এটার সাথে তো একটা রাজনীতি জড়িত। পাকিস্তানের শাসন, পাকিস্তানের যে ঔপনিবেশিক, প্রায় ঔপনিবেশিক যে আধিপত্য, 71 সালের যে গণহত্যা, এগুলো তো সম্পর্কিত। সেই পাকিস্তান আবার কি বাংলাদেশে আসছে, এরকম একটা আশঙ্কা মানুষের মধ্যে যদি আসে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্না একটা রাজনৈতিক চরিত্র হিসেবে, ইতিহাসের অংশ হিসেবে তাকে নিয়ে আলোচনা হবে, এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। কিন্তু এই ক্ষমতার জায়গার সাথে যদি ওটা যুক্ত হয়, কিংবা রাজনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি এটা কোনো বার্তা নিয়ে আসে, কিংবা কোনো একটা রূপক হিসেবে কিংবা কোনো একটা চিহ্ন হিসেবে আসে, সেটা একটা সমাজের মধ্যে এই প্রশ্নটা তুলতে পারে। স্যার আপনাকে ধন্যবাদ। সৈয়দা রেজওয়ানা হাসানের কাছে 3টি প্রশ্ন। জাতীয় সঙ্গীত কোনটা শালীন কোনটা অশালীন, এটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেই পারেন, কিন্তু আপনি আমার উপর কোনো কিছু আরোপ করতে পারেন না। আমি কি পড়বো না পড়বো সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন, যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক, তার বা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেজন্য এই কথাটা বহুভাবে আলোচিত হয়েছে। এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি, সব মতবাদই বিরুদ্ধে গেছে। এই প্রসঙ্গের উনি কেন অবতারণা করলেন, উনি কিছু যুক্তি যদিও দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি। এবং আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি। এখন রাষ্ট্র সংস্কারের কাজেই ব্যস্ত থাকা দরকার। আরেকটা হচ্ছে যে যেটা আনু ভাই বলেছেন, এটাই তো ঠিক যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন, কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো? অনেক গোষ্ঠী অনেকভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে। তান্ত খালেদ, যদি এই আলোচনাটা না হতো, আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে পারতেন। সেটা না করে আপনি আমাকে এই আলোচনা নিয়ে ভালো প্রশ্ন আবার আপনার কাছে শিখতে হবে আপা। এটা দৃষ্টি সরানোরও একটা কায়দা হতে পারে, বা দেশের মধ্যে অন্য একটা বিতর্ক জন্ম দেওয়ারও একটা কায়দা হতে পারে, সেগুলো ফাঁদে আমরা পা না দিই। অ্যাবসলিউটলি আপা, আমার শেষ প্রশ্ন যেটা আপনাকে দিয়ে শুরু হবে, আমি স্যারকে দিয়ে শেষ করব। সেইটি প্রসঙ্গটা হচ্ছে যে আপনি 2 বা 5 বছর পরে নিজের রাজনীতি করবেন, বা আপনি আসলে মানে ইচ্ছাটা কি স্যার? শেষ প্রসঙ্গ। আমি তো নিজে ধরেন যেভাবে কাজ করছি, এক ধরনের যে আকাঙ্ক্ষার মধ্যে কাজ করছি, সেই আকাঙ্ক্ষাটা এখন খুব সরব শুনতে পাচ্ছি। এটা আমার একটা আনন্দের বিষয় যে বৈষম্যহীন বাংলাদেশ, কারণ বৈষম্য এবং নিপীড়ন মুক্ত, আধিপত্য মুক্ত বাংলাদেশ হবে, এবং সেখানে আমি কোনো না কোনো ভূমিকা পালন করতে পারবো এটা করার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার একটা অঙ্গীকারের বিষয়, কিংবা আনন্দেরও বিষয় বলতে পারবো, যে হ্যাঁ, ওই বিষয়ে কাজ করাটাই আমার আনন্দের বিষয়। সেটার সেই ধারাবাহিকতা, এখন যে বৈষম্যহীন বাংলাদেশ একটা
সামগ্রিক বাংলাদেশে একটা আলোচ্য বিষয় কিংবা আকাঙ্ক্ষার বিষয়ে পরিণত হয়েছে। আমি মনে করি এটা অগ্রগতি, এবং আগামী কয়েক বছরের মধ্যে এই এই ক্ষেত্রে আরো অগ্রগতি হবে, সেখানে আমিও আমার ভূমিকা পালন করতে পারবো, এটি আমার ইচ্ছা। স্যার, আমাদের প্রশ্ন এবং প্রসঙ্গ শেষ। আমি রিজন আপার কাছে জানতে চাই যে রিজন আপা, আমাদের অনুষ্ঠানটি একসাথে 5500 দর্শক দেখছেন। আপনি যদি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটু বলেন যে আপনি তো এখন সরকারে মানে সিটিজেনদের প্রতি, আমাদের প্রতি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা। আর স্যার আমাদের সবারই শিক্ষক, স্যার যদি আমাদের জন্য এটা কিছু বলেন সবার শেষে, রিজন আপা আপনার কাছে শুনতে চাই। একটা কথা স্পষ্ট যে আমরা কোনো ক্ষমতাই নেই, আমরা দায়িত্বে আছি। আমরা অনেক বৈরী পরিবেশ পার হচ্ছি, অনেক প্রতিকূলতা আমাদের সামনে আসছে, একটা করে প্রতিকূলতা আসছে, আমরা একটা করে পার হচ্ছি। হতাশ হবেন না, আশা রাখবেন। দেশটা তো আমাদের, আমরা না পারলে আপনারা গড়বেন। আমাদেরকে দেশটা গড়তে হবে, কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ফোকাসটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা যেন নানান বিষয়ে আমাদের মনোযোগ ছড়িয়ে না পড়ে, শুধুমাত্র দেশ গঠনে, দেশ সংস্কার করার ফোকাসটা যেন আমরা রাখি। আমরা যেখানে পারবো না সেখানে আপনারা পারবেন, কিন্তু আমাদেরকে পারতেই হবে। সম্মিলিতভাবে দেশটাকে সংস্কার করে আমাদেরকে একটা জায়গায় আনতে হবে, যাতে বাংলাদেশ একটা সম্মানের জায়গায় যায়, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বে প্রশংসিত হয়, বাংলাদেশের মানুষের অধিকারগুলো সুরক্ষিত থাকে। হতাশ হবেন না, আশা রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রফেসর আনু মোহাম্মদ আপনার কাছে একটু জানবো যে আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা। 20-30 সেকেন্ড, আমরা একদম শেষ পর্যায়ে। যারা আছেন দেশে, বাংলাদেশে কিংবা দেশের বাইরে, তাদের সবার উদ্দেশ্যে আমারও একটা আবেদন থাকবে বা আহ্বান থাকবে যে বৈষম্য এবং নিপীড়নকে যৌক্তিকতা দিয়ে বিভিন্নভাবে রাজনীতি, যে কোনো রাজনীতি বা মতাদর্শ আসুক না কেন, তার মধ্যে যদি বৈষম্য এবং নিপীড়নের উপাদান থাকে, তাইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সেটা হলো 1 নম্বর, এটা ধর্মের নামে আসুক, জাতীয়তাবাদের নামে আসুক, যে নামে আসুক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সরকারের বিভিন্ন ধরনের নজরদারির কথা শুনে আসছি। নজরদারি যন্ত্রপাতিও আমরা সংগ্রহ করার কথা শুনেছি ইসরায়েলের কাছ থেকে গত সরকারের আমলে। আমাদের যেটা করতে হবে, দেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, সবারই সরকারের উপরে এবং রাষ্ট্রযন্ত্রের উপরে আমাদের জনগণের, সর্বজনের নজরদারিটা বাড়াতে হবে। মানে আমাদের নজর রাখতে হবে যে জনগণের স্বার্থে, সর্বজনের স্বার্থে রাষ্ট্র কাজ করছে কিনা। যদি কাজ না করে, তাহলে আমাদের দিক থেকে একটা সক্রিয়তা, সরব হওয়া, সেটা আমাদের দায়িত্ব বলে মনে হয়। এক্ষেত্রে দেশে প্রবাসে সব জায়গায় ভূমিকা পালনের সুযোগ আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সৈয়দা রেজানা হাসান স্পষ্ট বললেন যে তারা কোনো ক্ষমতা নেই, তারা দায়িত্বে আছেন, এবং তিনি হতাশ হতে না করলেন, এবং জনগণেরই আসলে তাদের মালিকানা বুঝে নেওয়ার জন্য। কারণ আমরা অনেক সময় ভুলভাবে বলে থাকি জনগণ ক্ষমতার উৎস, আসলে জনগণ ক্ষমতার মালিক। সেই মালিক জনগণ যাতে তাদের জায়গায় তাদের দায়িত্বটা পালন করেন, হতাশ না হন, সেই আহ্বান দুজনের কাছ থেকে আমরা শুনলাম। সৈয়দা রেজানা হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর আনু মোহাম্মদ আপনাকে। দর্শক, আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার আসবো, বৃহস্পতিবার এই রাত 10টায় একই সময় নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।